হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদেরকে শেখাবো পঞ্চম শ্রেণীর অনুশীলনী 3-এর সরল করি। মানে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 3-এর সরল অঙ্ক আমি আজ আপনাদেরকে করাবো। মানে পঞ্চম সরল করি 3 নম্বর অঙ্কটা আমি আজ আপনাদেরকে করে দেখাবো। অনেকে মনে করে যে সরল একটা জটিল অঙ্ক, কিন্তু না। আজ আমি আপনাদেরকে সরলের নিয়ম শিখিয়ে দেব। আর এই সরল নিয়ম জানলে আপনারা বুঝতে পারবেন সরল কোনো কঠিন নয়, সরল খুবই সোজা একটা অঙ্ক। তাহলে চলুন আজ আমরা সরল কোন অঙ্কের নিয়মটা জেনে নিই। সরল করতে হলে আপনাকে প্রথমে জানতে হবে বন্ধনী। আমরা জানি সরল করার জন্য প্রধানত 3 ধরনের বন্ধনী থাকে। এর মধ্যে 3টি বন্ধনী হলো, এটা হলো প্রথম বন্ধনী, এটা দ্বিতীয় বন্ধনী, এটা তৃতীয় বন্ধনী। সরল করার সময় আপনাকে মনে রাখতে হবে যে সরল অঙ্কের মধ্যে প্রথমে কাজ হলো প্রথম বন্ধনীর কাজ, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর তৃতীয় বন্ধনীর কাজ। এর বন্ধনীর মধ্যে প্রথমে আবার আছে আপনার ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। মানে সরল করতে হলে আপনাকে জানতে হবে প্রথমে ভাগের কাজ। মানে সরল অঙ্কের মধ্যে বন্ধনী থাকলে তার ভেতরে দেখতে হবে আপনার প্রথমে ভাগের কাজ করবেন, তারপর গুণের কাজ করবেন, তারপর যোগের কাজ করবেন, তারপর বিয়োগের কাজ করবেন। তাহলে চলুন এখন আমরা অঙ্কটা সমাধান করি। এখানে আমরা দেখতেছি যে এখান থেকে এখান পর্যন্ত হলো প্রথম বন্ধনী, মানে এটা হলো প্রথম বন্ধনী। তাহলে সরল করার সময় আমাকে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে। তাহলে প্রথম বন্ধনীর কাজ যদি আমি করি, তার মধ্যে দেখতে হবে প্রথমে কার কাজ, ভাগের কাজ। মানে প্রথম বন্ধনীর মধ্যে প্রথমে ভাগের কাজ করতে হবে, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। তাহলে আমরা দেখি এখানে প্রথম বন্ধনীর মধ্যে কোনো ভাগ নেই। তাহলে দেখতে হবে এখানে গুণ আছে কিনা। তাহলে আমি দেখতেছি যে প্রথম বন্ধনীর মধ্যে এখানে গুণ আছে। তাহলে আমি এখন গুণের কাজ করব। আর বাকি সব যেভাবে আছে সেম ওইভাবেই থাকবে, ওই সংখ্যাগুলো কোনো চেঞ্জ হবে না। মাত্র আমি প্রথম বন্ধনীর কাজ করব, এর মধ্যে প্রথম বন্ধনীর কাজ করব, এর মধ্যে প্রথম আমি ভাগের কাজ করব। ভাগ না থাকার কারণে আমি এখানে গুণের কাজ করব। বাকি সব সেম একই থাকবে। তাহলে আমি যদি গুণ করি 8-এর সাথে এখানে 8 গুণ অবস্থায়, তাহলে 8-এর সাথে যদি আমি 8 গুণ করি তাহলে হবে 8 8 64। আমি এখানে 64 লিখবো। তারপর এখানে বিয়োগ চিহ্ন, আমি এখানে বিয়োগ দিব। তারপর আবার দেখি এখানে এখানে 9-এর সাথে 7 গুণ অবস্থায়, তাহলে যদি আমি 9-এর সাথে 7 গুণ করি তাহলে হবে 7 9 63। আমি এখানে 63 লিখবো। বাকি সব যেভাবে আছে সে ওইভাবেই থাকবে, সংখ্যাগুলো কোনো পরিবর্তন হবে না। আমার প্রথম বন্ধনীর কাজ শেষ হয়নি, মানে এখানে 64-র সাথে 63 বিয়োগ অবস্থায় আছে। এখানে যেহেতু গুণের পরে যোগের কাজ, যোগ না থাকার কারণে আমি বিয়োগের কাজ করব। বাকি সব যেভাবে আছে ওইভাবেই থাকবে। তাহলে এখানে আছে 4, এখানে আছে 3। 3-এর পরে থেকে আমি 4-এ যাব, 3-এর পরে 4 একটা করে পেলাম আমি, মানে একটা সংখ্যা পেলাম, আমি 1 লিখবো। এখানেও যেহেতু 6, এখানেও 6, তাহলে 6-এ আর 6-এ যদি আমি বিয়োগ করি তাহলে হয় 0। আর বামে 0 কোনো দাম না থাকার কারণে আমি এখানে 0 লিখবো না। আর বাকি সব যেভাবে আছে আমি ওইভাবেই লিখবো, কারণ প্রথম বন্ধনীর কাজ আমি করলাম আর বাকি যেগুলো আছে ওইগুলো ওইভাবেই থাকবে। প্রথম বন্ধনীর কাজ শেষ করলাম, দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমাকে দেখতে হবে এখানে ভাগ আছে কিনা। যেহেতু এখানে ভাগ নেই, গুণ আছে, তাহলে আমি জানি যে ভাগের পরের কাজ হলো গুণ, সেহেতু আমি এখানে গুণের কাজ করব। এখানে 40-এর সাথে 1 গুণ অবস্থায় আছে, তাহলে আমি 40-এর সাথে 1 গুণ করব। তাহলে 40-এর সাথে যদি 1 গুণ করি 40-কে 40, আমি এখানে 40 লিখবো। বাকি সব যেভাবে আছে ওইভাবেই লিখবো, কারণ দুটা কাজ কখনো একসাথে হয় না। সরলের প্রতিটা কাজ একটি একটি করে করতে হয়, দুটা কাজ কখনো একসাথে করা সম্ভব নয়। পরের কাজ, আমার কিন্তু এখনো দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়নি। আমি এখন দ্বিতীয় বন্ধনীর কাজ করব। আমি দেখতেছি যে এখানে আছে 0, মানে প্রথম সংখ্যার
ঘরে আছে শূন্য আর এখানে আছে 6। যেহেতু উপরে শূন্য আছে মানে প্রথম সংখ্যা শূন্য আছে, তাহলে শূন্যকে আমাকে ধরতে হবে 10। এখানে আছে 6, তাহলে আমি 6-এর পর থেকে 10 পর্যন্ত গুনবো। তাহলে 6-এর পরের সংখ্যা হলো 7, 8, 9, 10। 10 হতে 4টা কোটি লাগে, মানে 4টা সংখ্যা লাগে। আমি এখানে 4 লিখবো। হাতে আছে 1, এখানে আমি মনে মনে 1 নিব। যদি আমি 1 নিই, 1-এর পর থেকে আমি 4-এ গুনবো। 1-এর পরে 2, 3, 4। তাহলে 4 হতে তিনটা আঙ্গুলের রেখা লাগে, তাহলে আমি এখানে 3 লিখবো। আর বাকি সব যেভাবে আছে ওইভাবে লিখবো। এখানে যেহেতু একটা সংখ্যা পেলাম, এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে একটা সংখ্যা পেলাম, তাহলে এখানে বন্ধনী চিহ্ন উঠে যাবে। আমি এখানে ভাগ দিব 17। এখানে 17 মানে 34-এর সাথে 17 ভাগ অবস্থায় আছে। আমি এখন 34-কে 17 দিয়ে ভাগ করব। চলুন এখানে ভাগ করি। ভাগের নিয়ম হলো এমন একটা, যেখানে ভেতরের সংখ্যাটাকে ভাগ করব, ওর মানে এখানে যে সংখ্যাটা আছে এখানে সংখ্যাটাকে আমি এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব, যে সংখ্যাটা কিনা ভেতরের সংখ্যা থেকে ছোট হবে বা তার সমান হবে, কিন্তু তার চেয়েও বড় হবে না। তাহলে আমি 17-কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যা 34 থেকে ছোট হবে বা 34-এর সমান হবে, তার বড় হবে না। তাহলে আমি যদি 17-কে 1 দিয়ে গুণ করি, তাহলে 17-কে 17। যদি 17-কে আমি 2 দিয়ে গুণ করি, তাহলে দেখি কত হয়। 7 গুণ 14, 14 4, হাতে আছে 1, 2-কে 2, 2-এর সাথে 1 যোগ করলে হয় 3। আমি দেখলাম যে 17-কে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে হয় 34, মানে এই মানের ভেতরের মানের সমান হয়। তাহলে ভাগ আমার মিলল। 17 দুগুণ 34। আমি জানি যে মান বসানোর পরে যদি উপরের মান আর যে মানটা আমি পেলাম ওই মান যদি এক সমান হয়, মানে আমি জানি ভাগের সময় বিয়োগ হয়। এখানে সংখ্যা সমান হয়ে গেছে, তাহলে আমি এখানে লিখবো 0। কারণ 34 থেকে 34 যদি বিয়োগ করি তাহলে হয় 0। আর ভাগের সময় সবসময় পরের সংখ্যা বিয়োগ করতে হয়। তাহলে আমি ফল পেলাম 2। আমি এখানে 2 লিখবো, মানে 34-কে যদি 17 দিয়ে ভাগ করা হয় তাহলে ফল হয় 2। এই সরলকরণের আনসারটা হলো 2। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।